নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। বাগবাজার ফেরিঘাটের কাছে একটি মন্দির ছিল, রেল লাইনের ধারে একটি ময়দা কলের সীমানার মধ্যে। সেইখানে একজন মাস্টার মশাই থাকতেন। আমি দুবার বাড়ি থেকে পালিয়েছিলাম। প্রথমবার তখনও স্কুলের গণ্ডি পার হইনি। আর পরের বার আমি, মাস্টারমশাই আর একটি ছেলে আমরা পথে বেরিয়ে পড়লাম। প্রথমেই হেঁটে হাওড়া স্টেশন, কিন্তু তখন রাত হয়ে গেছে। বর্ধমানের আর কোনো গাড়ি নেই। ভাবলুম এখানে থাকলে কাল সকালে ধরা পড়ে যাব, তাই আবার হাঁটতে লাগলুম। জিজ্ঞাসা করে করে ডানকুনি স্টেশনে পৌঁছলাম। রাত কাটিয়ে বর্ধমানের গাড়ি চাপলুম ভোরে। বেলা 10টায় সেখানে পৌঁছে খুব খিদে পেল। কয়টি পয়সা ছিল, আগের রাতে মুড়ি কিনে খেয়েছি। কয়েক পয়সা জড়ো করে তা দিয়ে ছাতু কিনলাম। শুধু ছাতু দিয়ে খেতে, জল দিয়ে ছাতু খেতে খুব খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। তারপর আবার হাঁটা। তখন দুপুর, লু বইছে, ভীষণ গরম। রাস্তায় একসঙ্গে অনেক শিব মন্দির পড়ল। সেখানে ঢুকলাম। পুরোহিত আমাদের চিৎকার করে তাড়া করতে লাগলো। চোর ছেঁচোর ভেবেছে। আমরা তবু একটা বেলগাছতলায় বসলুম। একটা বেল পড়েছিল। কুড়িয়ে এনে মাস্টারমশাই বললেন, আয় সব ভাগ করে খাই। তখন আমার বিশ্বাসের খুব জোর। আমি বললাম, আবারও একটা নিশ্চয়ই পাওয়া যাবে। তা পাওয়াও গেল আর একটি বেল। খেয়ে খানিক পেট ভরল। গাছতলায় রাত কাটল। পরদিন আবার হাঁটা। সেদিন আর কিছুই জোটে না। ভিক্ষা করতে তখনও শিখিনি। স্নান করে এক পুকুরের পাড়ে তেঁতুল গাছের পাতা ছিঁড়ে খাই আর জল খাই। গরমে অনাহারে একদম বিধ্বস্ত অবসন্ন। বিকেলে খুব জল তেষ্টা পাওয়ায় রাস্তার একটি লোক বললে, রাস্তায় তো জল নেই, ওই গ্রামের ভিতর যাও, ওখানে জল পাবে। অনেক হেঁটে গ্রামে পৌঁছলাম। গ্রামের মধ্যে ঢুকেও কেবল হেঁটেই যাচ্ছি। কোথাও জল নেই, খাবার নেই, কিচ্ছু নেই। আর চাইতেও সংকোচ বোধ হচ্ছে। শেষে সন্ধ্যার আগে এক বাড়ির বৈঠকখানায় এক বৃদ্ধকে অনেক কষ্টে বললুম, একটু জল খাবো। তিনি আমাদের শুকনো মুখ দেখে বুঝলেন যে আমরা কিছুই খাইনি। তিনি বললেন, আপনারা ব্রাহ্মণ দেখছি, তা ঘরে চিঁড়ে মুড়ি আছে, খাবেন না রান্নার জোগাড় করে দেব? আমরা বললুম, চিঁড়ে মুড়ি হলেই চলবে। তিনি সব জিজ্ঞাসা করতে লাগলেন। এদিকে আমরা কিছুই বলছি না দেখে বললেন, কার কোল খালি করে এলে বাবারা, ঘরে ফিরে যাও। আজ রাতটা এখানে থাকো, কাল চলে যাও। রাতে খুব খাওয়া হলো, দুধ, চিঁড়ে, কলা ইত্যাদি। যে চাদর পেতে শুতে দিয়েছিলেন তা এত সাদা যে আজও মনে আছে। আমরা অবশ্য ওসব ব্যবহার করলুম না, মাদুরেতেই শুলাম। পরদিন ঠিক করলুম কাছাকাছি স্টেশনে পৌঁছে ওখানকার স্টেশন মাস্টারকে বলবো কাশির গাড়িতে তুলে দিতে। সকালে হেঁটে কাছাকাছি স্টেশনে এলুম। নাম পারাজ। স্টেশন মাস্টার বললেন, বাড়ি থেকে পালিয়েছ কেন, ফেল করেছ? তা নয় শুনে বললেন, তবে চুরি ডাকাতি করেছ? সাধু হব শুনে বললেন, কলকাতার দিকের গাড়িতে তুলে দিতে পারি, কাশির গাড়িতে নয়। তখন ঠিক করলুম তাই হোক। কলকাতা গিয়ে কাশির ভাড়া জোগাড় করে আবার আসব। হাওড়ায় না নেমে বালি স্টেশনে নামলাম।
পয়সা কেউ দেয় না। শেষকালে ক্লান্ত হয়ে একজনের কাছে খেয়ে আর দুটো পয়সা চাইলাম। সে বললে, দুটো শক্ত পা আছে কি করতে? ব্রিজ পার হয়ে হেঁটে চলে যাও। সেখানকার মতো ক্ষান্ত দিলাম। বাড়ি ফিরতেই জড়িয়ে ধরে মায়ের কি কান্না! চারিদিকে একেবারে হৈ হৈ পড়ে গেল। তারপর স্কুল থেকে পাশ করে আবার পালাই। তবে এবার আর ভুল করিনি। টিকিট কেটে সোজা হরিদ্বার, সেখান থেকে ঋষিকেশ। কয়েকদিন থাকার পর জানলাম যে ওখানে বেলুর মঠের কয়েকজন সাধু তপস্যা করছেন। তাদের মধ্যে ছিলেন স্বামী দয়ানন্দজি। তিনি আমাকে অনেক বোঝালেন। এই রকম ভ্যাগাবেন্টের মতো জীবন না কাটিয়ে আরও লেখাপড়া করে বেলুর মঠে যোগ দিতে বললেন তিনি। যাই হোক, তাঁর কথায় সেখানে কিছুদিন কাটিয়ে তারপর বাড়ি ফিরি। স্বামীজির শিষ্য জ্ঞান মহারাজের কলকাতায় অনেকগুলো আশ্রম ছিল। সবাই বলতো জ্ঞান মহারাজের আখড়া। তেমন একটি আশ্রমের সঙ্গে যুক্ত হই। সেইখানেই থাকতুম। মুষ্টিভিক্ষায় আশ্রম চলত। অন্যান্য সেবামূলক কাজও হতো। ওখান থেকেই বেলুর মঠের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ হয়। উদ্বোধনে বলরাম মন্দিরে যাতায়াত শুরু করি। রাজা মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ প্রমুখের সঙ্গ লাভ হয়। রাজা মহারাজ, শরৎ মহারাজ তখন ওইখানেই থাকতেন। তখন একটি কথা প্রচলিত ছিল, মাকে বোঝা বড় শক্ত, তাই তার সন্তানদের সঙ্গ করাই বুদ্ধিমানের কাজ। সহজে মায়ের দেখা পাওয়াও যায় না। তবু মাকে একবার প্রণাম করতে গিয়েছিল। দেখলুম মায়ের ঘোমটা দেওয়া মুখ, পা দুটি খোলা। তবে একবার দর্শন করলেও মা একটু স্নেহবৃত্তি দিয়েছেন কৃপা করে। শ্রী শ্রী মায়ের কাছ থেকে পাওয়া ভূতেশানন্দজি মহারাজের এই একটু স্নেহবৃত্তি যে কত গভীর ছিল, শরৎ মহারাজের জীবনী পড়ে তাঁর স্নেহকোমল মাতৃহৃদয় সম্বন্ধে সেই ধারণা হয়েছে। তাকেই প্রকাশিত হতে দেখেছি ভূতেশানন্দজির মধ্যে। শরৎ মহারাজ তাঁর দীক্ষাগুরু। আমরা বুঝতে পারলাম যে যথার্থ গুরুমুখী জীবন একই ছাঁচে গড়ে তোলে মানুষকে। যদি প্রশ্ন করতাম, মহারাজ এত দোষ করি কখনো আপনি বকেন না তো কেন মহারাজ? তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন, তা কি করব, লাঠি নিয়ে বসে শেখানো আমার দ্বারা হয় না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের আরও কিছু ঘটনা পাঠ করে শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সুস্থ শরীর কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।